বন্ধুরা যখনই স্টুডেন্টস অথবা অ্যাসপিরেন্টসরা আইবিপিএস ক্লার্ক পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে তখন তাদের মনের মধ্যে একটা কমন কোশ্চেন থাকে, একটা কমন ডাউট থাকে এবং তারা বারবার আমাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে যে স্যার আইবিপিএস ক্লার্ক পরীক্ষার জন্য এমন কি স্ট্র্যাটেজি ফলো করা উচিত অথবা কোন কোন পয়েন্টসগুলো খেয়াল রাখা উচিত যেটা দিয়ে খুব ইজিলি আমরা আইবিপিএস ক্লার্ক পরীক্ষা ক্লিয়ার করতে পারি অথবা কোয়ালিফাই করতে পারি। তো বন্ধুরা আজকের এই একটা সিঙ্গেল ভিডিওতে 5খানা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টসের ব্যাপারে আলোচনা করব এবং এই 5খানা পয়েন্ট ফলো করেই আমি আইবিপিএস ক্লার্ক পরীক্ষা ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো বন্ধুরা এই 5টা পয়েন্টের মধ্যে সবথেকে ফার্স্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো কনসেপচুয়াল ক্ল্যারিটি। তোমরা সবাই জানো যে আইবিপিএস ক্লার্ক পরীক্ষা আমাদের দুটো স্টেজে কন্ডাক্ট করানো হয়। সবার প্রথমে আমাদের প্রিলিমসের পরীক্ষা হয় এবং তারপরে মেন্সের পরীক্ষা হয়। প্রিলিমসের পরীক্ষার জন্য আমাদের 3খানা সাবজেক্টই পড়তে হয়, অর্থাৎ ম্যাথস থাকে, রিজনিং থাকে এবং ইংলিশ থাকে। অন্যদিকে যদি মেন্স পরীক্ষার কথা বলি তো ম্যাথস, রিজনিং এবং ইংলিশের পাশাপাশি জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশনও আমাদের পড়তে হয়। তো যখনই কোনো স্টুডেন্ট অথবা অ্যাসপিরেন্ট আইবিপিএস ক্লার্ক পরীক্ষার জন্য প্রিপারেশন করছে সবার প্রথমে তার এইটাই টার্গেট থাকা উচিত যে কটা সাবজেক্ট আমার সিলেবাসে আছে সেই সাবজেক্টের কনসেপ্টগুলো কি আছে অথবা কেমনভাবে তৈরি করা আছে। অর্থাৎ যদি ম্যাথস সেকশনের কথা আমি বলি তো ম্যাথস পোর্শনের মধ্যে সবার প্রথমে আমাদের এরিথমেটিক সেকশনের ওপর ভীষণ জোর দিতে হয়, কারণ যে সমস্ত এরিথমেটিকের চ্যাপ্টারগুলো আমাদের আইবিপিএস ক্লার্ক পরীক্ষায় থাকে সেই সমস্ত এরিথমেটিকের চ্যাপ্টারগুলো মিলিয়ে আমাদের আইবিপিএস ক্লার্ক পরীক্ষার প্রিলিমস এবং মেন্সের ম্যাথসের সিলেবাসের 90% কভার হয়। বাকি রিমেইনিং 10% আমাদের মিসলেনিয়াস পোর্শনের মধ্যে পড়ে। তো ন্যাচারালি যে স্টুডেন্ট এরিথমেটিকের উপর ফোকাস করবে না সে কিছুতেই ভালো নম্বর তুলতে পারবে না এবং পরীক্ষাও ক্লিয়ার করতে পারবে না। তো সবার প্রথমে একজন ক্যান্ডিডেটের এইটাই টার্গেট থাকা উচিত যে এরিথমেটিকের চ্যাপ্টারগুলোকে আমি কিভাবে কমপ্লিট করব অথবা কভার করব। কারণ যখনই তোমার এরিথমেটিক পোর্শন কমপ্লিট হবে অথবা কভার হবে তুমি নিজেই দেখতে পারবে যে পুরো এরিথমেটিকের যতগুলো আমাদের চ্যাপ্টার আছে তার উপর ডিআই অর্থাৎ ডেটা ইন্টারপ্রিটেশন সেকশন ডিপেন্ড করে। এবং শুধু তাই না, মেন্সে তোমরা ডিএস পোর্শনও পাবে যেটাকে আমরা ডেটা সাফিসিয়েন্সি সেকশন বলি, এবং সেটা আইবিপিএস ক্লার্ক পরীক্ষার সাথে সাথে যত পিও লেভেলের এক্সামস হয় সেখানেও থাকে। তো ন্যাচারালি বুঝতেই পারছো এরিথমেটিকের ওয়েটেজ কতটা বেশি থাকে আমাদের ব্যাংকিং এক্সামে, এবং এরিথমেটিকের ইম্পর্টেন্স জানাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একজন ক্যান্ডিডেটের ক্ষেত্রে। কারণ সে এরিথমেটিকের উপর যদি ফোকাস না করে অন্যান্য জিনিসের উপর ফোকাস করে তাহলে কোনোদিনও সে কোনো ব্যাংকিং এক্সাম ক্লিয়ার করতে পারবে না। এরিথমেটিকের যত চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে প্রত্যেকটা চ্যাপ্টার কানেক্টেড আছে এবং এই কানেকশনটাই তোমায় বুঝতে হবে। অর্থাৎ এরিথমেটিকের সবার ফার্স্ট তোমার টার্গেট থাকা উচিত রেশিও প্রপোর্শন দিয়ে শুরু করার। রেশিও প্রপোর্শন একবার কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর পার্সেন্টেজে যাওয়ার, পার্সেন্টেজ হয়ে যাওয়ার পর তারপর প্রফিট অ্যান্ড লসে যাওয়ার, প্রফিট অ্যান্ড লস কমপ্লিট হওয়ার পর ডিসকাউন্টে যাওয়ার, ডিসকাউন্ট কমপ্লিট হওয়ার পর এসআইতে যাওয়ার যেটাকে আমরা সিম্পল ইন্টারেস্ট বলি, সিম্পল ইন্টারেস্ট হয়ে যাওয়ার পর কম্পাউন্ড ইন্টারেস্টে মুভ করা উচিত, কম্পাউন্ড ইন্টারেস্ট হয়ে যাওয়ার পর টাইম এন্ড ওয়ার্কে মুভ করা উচিত, টাইম এন্ড ওয়ার্কের সাথে সাথে পাইপস এন্ড সিস্টেম করা উচিত, পাইপস এন্ড সিস্টেম হওয়ার পর অ্যাভারেজে মুভ করা উচিত, অ্যাভারেজের পর মিক্সচারে মুভ করা উচিত, মিক্সচার হয়ে যাওয়ার পর টাইম স্পিড ডিস্টেন্স ধরা উচিত এবং টাইম স্পিড ডিস্টেন্সের সাথে সাথে বোর্ডস এন্ড স্ট্রিমস করা উচিত এবং তারপরে নাম্বার সিস্টেমে হাত দেওয়া উচিত। তো এইরকম ভাবে তোমাদেরকে পুরো জিনিসটাকে তৈরি করতে হবে, এরকম ভাবে পুরো চেন সিস্টেম এরিথমেটিক পোর্শন কভার করতে হয়। এবং এরিথমেটিক পোর্শনের সাথে সাথে আরো কিছু এক্সট্রা চ্যাপ্টার তোমাদের করে রাখা উচিত, যেমন এপি সিরিজ, জিপি সিরিজ, এইচপি সিরিজ। এগুলো ডাইরেক্ট তো আমাদের ব্যাংকিং এক্সামে আসে না, কিন্তু ইনডাইরেক্ট ওয়েতে আমাদের আসে। এবং তারই সাথে সাথে পারমুটেশন কম্বিনেশনের চ্যাপ্টার তোমাদের জেনে রাখা উচিত, কারণ পারমুটেশন কম্বিনেশনের উপরই প্রবাবিলিটি ডিপেন্ড করবে। পারমুটেশন কম্বিনেশন জেনারেলি আমাদের ব্যাংকিং এক্সামে থাকে না, থাকে আমাদের প্রবাবিলিটি, কিন্তু প্রবাবিলিটি তত ভালো করেই বুঝবে যত ভালো করে পারমুটেশন কম্বিনেশন শিখবে, তাছাড়া বুঝতে পারবে না। তো ন্যাচারালি বুঝতেই পারছো এরিথমেটিকের প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্স কতটা বেশি। যেমন রেশিও প্রপোর্শন চ্যাপ্টার, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট, এসআইসিআই, এগুলো সব রিলেটিভ চ্যাপ্টার। অর্থাৎ এখানে আমরা নিজেদের ভ্যালু পুটিং করে সলভ করতে পারি। তো এই জিনিসগুলো শিখতে হবে তোমায়। ঠিক সেরকম যদি রিজনিং সেকশনের কথা বলি তো রিজনিং সেকশনের মধ্যেও মিসলেনিয়াস পোর্শন আমাদের থাকে এবং পাশাপাশি পাজল সেকশন থাকে। পাজলসের কনসেপ্ট কি হয়, পাজলসে কিরকম ভাবে টেকনিক অফ সলভিং ডেভেলপ করা হয়, পাজলসের সিম্বলিক নোটেশন কিভাবে লিখতে হয়, মিসলেনিয়াস পোর্শনগুলোকে কিভাবে মুখে মুখে বানাতে হয়, কিভাবে তাড়াতাড়ি সলভ করতে হয়, এই জিনিসগুলোর ব্যাপারে তোমাদের আইডিয়া রাখা উচিত। ঠিক সেরকম যদি ইংলিশ সেকশনের কথা বলি, ইংলিশ সেকশন আমাদের দুটো পার্ট থাকে, দুটো পোর্শন থাকে। একটা হয়ে গেল গ্রামার পোর্শন এবং বাকিটা হয়ে গেল আরসি এবং ক্লজ টেস্টের পোর্শন। গ্রামারের প্রত্যেকটা চ্যাপ্টার পরপর তোমাকে পড়ে যেতে হবে এবং সেই চ্যাপ্টারগুলো কনসেপ্ট তোমাকে নিতে হবে। যেমন টেন্সেসের কি কনসেপ্ট আছে, ভয়েসের কি কনসেপ্ট আছে, মোডালসের কি কনসেপ্ট আছে, নাউনের কি কনসেপ্ট আছে, প্রোনাউনের কি আছে, ভার্বের কি আছে, অ্যাডভার্বের কি আছে, প্রিপোজিশনের কি আছে, অ্যাডজেক্টিভের কি আছে, এই সম্বন্ধে তোমাকে আইডিয়া রাখতে হবে। তারই সাথে সাথে আরসি অর্থাৎ রিডিং কম্প্রিহেনশনকে কিভাবে তাড়াতাড়ি পড়তে হয়, কিভাবে তাড়াতাড়ি সলভ করতে হয়, আরসি যাতে তোমরা ফাস্ট পড়তে পারো তার জন্য একটা নিউজ পেপারও তোমরা ফলো করতে পারো। এবং সেটার ব্যাপারেও এর আগের অনেক ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে একটা করে ডেইলি বেসিসে ইংলিশের নিউজ পেপার পড়া শুরু করো। অর্থাৎ সব থেকে ভালো হয় যদি তোমরা দা হিন্দু নিউজ পেপার ফলো করতে পারো, কারণ দা হিন্দুর মধ্যে খুব ভালো ভালো কন্টেন্ট থাকে, খুব সুন্দর করে দা হিন্দুর পেপারে লেখা থাকে। তো ন্যাচারালি এরকম ভাবে যখন তোমরা পড়বে তো অটোমেটিক্যালি তোমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটি খুব ভালো বাড়বে। এবং একবার যখন তোমাদের কনসেপচুয়াল নলেজ একদম ক্লিয়ার হয়ে গেল
তারপর তোমাদের মুভ করা উচিত টেকনিক অফ সলভিং এর। এবং টেকনিক অফ সলভিং এত ইম্পর্টেন্ট রোল প্লে করে প্রত্যেকটা ব্যাংকিং এক্সামে, সে শুধুমাত্র আইবিপিএস ক্লার্ক পরীক্ষা বলে নয়, আইবিপিএস পিও বলো, আরআরবি পিও বলো, এসবিআই পিও বলো, এসবিআই ক্লার্ক বলো, আরবি অ্যাসিস্ট্যান্ট বলো, প্লাস যত আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষা হয় সমস্ত পরীক্ষাতে টেকনিক অফ সলভিং ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে। কারণ টাইম আমাদের হাতে লিমিটেড থাকে, যে একটা কোশ্চেনকে কত তাড়াতাড়ি আমরা সলভ করতে পারি তার উপর ডিপেন্ড করবে যে তোমার অ্যাটেম্প্ট কত বাড়তে চলেছে। যদি তুমি আজকে টাইমের মধ্যে সলভ না করতে পারো তাহলে তো তোমার অ্যাটেম্প্ট বাড়বে না, তাহলে তোমার অ্যাটেম্প্ট সেই কমই থেকে যাবে। আজকে যখনই তোমরা আইবিপিএস ক্লার্কের পেপার সলভ করবে তোমরা নিজেরাই দেখতে পারবে যে আইবিপিএস ক্লার্কের ম্যাথসের সেকশনের কথা যদি বলি অথবা রিজনিং সেকশনের কথা যদি বলি, তো প্রত্যেকটা সেকশনের প্রত্যেকটা কোশ্চেন সলভ করার জন্য 1 মিনিটেরও কম সময় আমরা পাই। তো সেই সময় কোশ্চেনটা আমাদের দেখতে হবে, পড়তে হবে, সলভ করতে হবে, অপশন মার্ক করতে হবে, তারপর নেক্সট কোশ্চেনে যেতে হবে। এবং এই জিনিসগুলোর জন্য আমরা 1 মিনিটেরও কম টাইম পাই। তো ন্যাচারালি প্রত্যেকটা চ্যাপ্টারে টেকনিক অফ সলভিং কি বলে সেই টেকনিক অফ সলভিং এর ব্যাপারে তোমাকে আইডিয়া রাখতে হবে। যেমন রেশিও প্রপোর্শনের টেকনিক অফ সলভিং কি আছে, পার্সেন্টেজের টেকনিক অফ সলভিং কি আছে, প্রফিট এন্ড লসের কি আছে, ডিসকাউন্টের কি আছে, অ্যাভারেজের কি আছে, মিক্সচারের কি আছে, এসআই এর কি আছে, সিআই এর কি আছে, এই সমস্ত চ্যাপ্টারগুলোর উপর টেকনিক অফ সলভিং তোমাকে ডেভেলপ করতে হবে। এবং যারা যারা জানো না তাদেরকে জানিয়ে দিই, যে কটা চ্যাপ্টারের নাম আমি এখন নিলাম প্রত্যেকটা চ্যাপ্টার রিলেটিভ কনসেপ্টের উপর চলে। অর্থাৎ এখানে আমরা নিজেদের মতো ভ্যালু পুট করে তারপর সলভ করতে পারি, এবং নিজেদের মতো যদি আমরা ভ্যালু পুট করে সলভ করতে পারি তো কোশ্চেন অনেক তাড়াতাড়ি আমাদের সলভ হয়ে যাবে। যে স্টুডেন্ট আজকে এই কোশ্চেনগুলো বেসিক নিয়মে সলভ করতে যাবে তার তো টাইম বেশি লাগবেই লাগবে, তো সে অ্যাটেম্প্ট কি করে বাড়াবে, তার কিছুতেই সে তার অ্যাটেম্প্ট বাড়াতে পারবে না। তো ন্যাচারালি টেকনিক অফ সলভিং এর উপর খুব ভালো করে ফোকাস করো। ঠিক সেরকমই রিজনিং সেকশনের মধ্যে পাজলস গুলো আমরা কিভাবে তাড়াতাড়ি সলভ করব। যেমন আইবিপিএস ক্লার্ক লেভেলের যদি বলি তো এক একটা পাজল তোমাদের 2 থেকে 2.5 মিনিটের মধ্যে সলভ হয়ে যাওয়া উচিত। তো এই 2 থেকে 2.5 মিনিট টাইমের মধ্যে তুমি তখনই সলভ করতে পারবে যখন পাজলসের টেকনিক অফ সলভিং তুমি জানবে, নাহলে সলভ করতে পারবে না। যে একটা পাজল যখন আমার সামনে এলো সেই পাজলটাকে সবার আগে আমরা সিম্বলিক নোটেশন লিখবো এবং তারপরেই সলভ করা স্টার্ট করে দেবো। যে স্টুডেন্ট সিম্বলিক নোটেশন না লিখে সলভ করতে যাবে সে কি করে তার পাজল তাড়াতাড়ি বানাবে, সম্ভবই না তার পাজল তাড়াতাড়ি নামার। ঠিক সেরকমই রিজনিং সেকশনের মধ্যে এমন কিছু মিসলেনিয়াস চ্যাপ্টার আছে যে চ্যাপ্টারগুলোর জন্য আমরা কখনো পেন তুলি না, যে চ্যাপ্টারগুলোকে আমরা মুখে মুখে সলভ করে দেবো। যেমন ইনইকুয়ালিটির চ্যাপ্টার, যেমন চাইনিজ কোডিং ডিকোডিং এর চ্যাপ্টার, যেমন আলফা নিউমেরিক সিরিজের চ্যাপ্টার, এই সমস্ত চ্যাপ্টারগুলোর জন্য আমরা কখনো পেন তুলি না, মুখে মুখে সলভ করি। তো এই জিনিসগুলোর টেকনিক তো তোমায় শিখতে হবে, এবং সেটার জন্য যদি তোমাদের কোথাও গাইডেন্সের প্রয়োজন হয় তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই। তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না। আমি নিজে আইবিপিএসপি এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষায় ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কিভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত যাতে কোশ্চেন সলভিং টাইমটা আমরা কমাতে পারি এবং নিজেদের অ্যাটেন্ড বাড়াতে পারি। কারণ যত আমাদের সরকারি ব্যাংকিং এক্সামসের পরীক্ষা হয় সেখানে টাইম একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে। যে স্টুডেন্ট তার টাইম বাঁচাতে পারবে সে কম টাইমে অনেক বেশি কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারবে, এবং যত বেশি কোশ্চেন তুমি অ্যাটেম্প্ট করতে পারবে ততই বেশি তোমার নম্বর বাড়বে এবং ততই কাট অফের থেকে তুমি বেশি স্কোর করতে পারবে। তো ন্যাচারালি টেকনিক অফ সলভিং এর উপর খুব ভালো করে ফোকাস করো। ঠিক সেরকম যদি ইংলিশ সেকশনের কথা বলি তো ইংলিশ সেকশনের মধ্যে আরসি সলভ করারও টেকনিক আছে, যেটাকে আমরা স্কিমিং টেকনিক বলি। অর্থাৎ আরসির যে প্রথম প্যারাগ্রাফটা আমাদেরকে দেওয়া থাকবে সেই প্যারাগ্রাফটাকে 2 থেকে 3 বার আমরা রিড করব, এবং সেইখানে আমরা স্কিমিং টেকনিক ইউজ করি না। স্কিমিং টেকনিক সেকেন্ড প্যারাগ্রাফ, থার্ড প্যারাগ্রাফ, ফোর্থ প্যারাগ্রাফের জন্য আমরা ইউজ করি, এবং লাস্ট যে আমাদের প্যারাগ্রাফ থাকবে সেখানেও আমরা স্কিমিং টেকনিক ইউজ করি না। তো এই সমস্ত জিনিসের ব্যাপারে তোমার আইডিয়া রাখা উচিত। এবং আরসি অথবা রিডিং কম্প্রিহেনশন তখনই তোমার তাড়াতাড়ি সলভ হবে যখন তুমি ইংলিশের ডেইলি বেসিসে একটা করে নিউজ পেপার পড়া শুরু করবে। সব থেকে ভালো হয় যদি তোমরা দা হিন্দু নিউজ পেপার ফলো করতে পারো। যদি দা হিন্দু নিউজ পেপার তোমাদের লোকালিটিতে নাও অ্যাভেলেবেল থাকে, ইভেন যে কোনো ইংলিশের নিউজ পেপার তোমরা ফলো করতে পারো, অথবা কোনো ইংলিশের বই পড়তে পারো, অথবা ইংলিশের কোনো সিনেমা দেখতে পারো যেখানে ইংলিশের ব্যাপারে কিছু না কিছু বলা থাকবে। সেই সমস্ত জিনিসগুলো যত তোমরা পড়বে ততই তোমরা শিখবে, এবং যত তোমরা শিখতে থাকবে তত তাড়াতাড়ি তোমাদের আরসি সলভ হবে। এটাই কমন ব্যাপার। যে স্টুডেন্ট রেগুলার বেসিসে একটা করে ইংলিশের নিউজ পেপার পড়বে তার অটোমেটিক্যালি আরসিতে স্পিড চলে আসবে। এটা আসতেই হবে, সে না চাইলেও তার আসবে স্পিড। কারণ এটাই কমন ব্যাপার, যখন তুমি একটা জিনিসকে রেগুলার বেসিসে রিড করছো, নতুন নতুন তুমি আর্টিকেল পড়ছো, তোমার পড়ার স্পিড বেড়ে যাবে, এবং তোমার পড়ার স্পিড যাহা তক বাড়বে তুমি আরসি তাড়াতাড়ি পড়তে পারবে এবং কোশ্চেনও তাড়াতাড়ি নামাতে পারবে। 3 নম্বর পয়েন্টে 3টে জিনিস আসবে। প্রথমে আসবে মক টেস্ট, তারপরে আসবে রিভাইজ, এবং 3 নম্বরে আসবে অ্যানালাইজ। যখনই তোমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটি ক্লিয়ার হয়ে গেল এবং টেকনিক অফ সলভিং তোমরা শিখে গেলে, এবং যে সাবজেক্টেই হোক না কেন, সে ম্যাথস হোক, রিজনিং হোক, ইংলিশ হোক, যাই হোক না কেন,
তারপর তোমাদের কাজ থাকবে ওই সাবজেক্টের ওপর মক টেস্ট লাগানো। এবং একবার যখন তোমরা মক টেস্ট লাগাবে, মক টেস্টটা যখন সাবমিট হয়ে যাবে, তারপর সেই সমস্ত কোশ্চেনগুলোকে আবার অ্যানালিসিস করা। কারণ একটা মক টেস্ট যখন তুমি দেবে, তখন সবগুলো কোশ্চেন প্রথমে তুমি বানাতে পারবে না, কিছু কোশ্চেন তোমার ছেড়ে যাবে। তো যে যে কোশ্চেনগুলো তোমার ছেড়ে যাচ্ছে, অথবা যে যে পাজেলগুলো তোমার হচ্ছে না, অথবা যে যে ডিআই গুলো হলো না, অথবা যে যে এরিথমেটিকের কোশ্চেনগুলো নামলো না, সেই কোশ্চেনগুলোকে প্রপার ওয়েতে অ্যানালিসিস করো যে এই কোশ্চেনটা কেন আমি সলভ করতে পারলাম না, এই কোশ্চেনটা কেন আমার নামলো না। তো অ্যানালিসিস ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এবং তারই সাথে সাথে পাশাপাশি রিভিশনও চলবে। অর্থাৎ যে আগে চ্যাপ্টারগুলো তোমরা কভার করে এসছো, সেই চ্যাপ্টারগুলোকে আবার রিভাইজ করতে হবে, সেই চ্যাপ্টারগুলোর কোশ্চেনকে বারবার করে প্র্যাকটিস করতে হবে। কারণ যত তুমি রিভাইজ করবে, যত তুমি প্র্যাকটিস করবে, বিশেষ করে ম্যাথস এবং রিজনিং সেকশন এত ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের ব্যাংকিং এক্সামে। প্রত্যেকটা ব্যাংকিং এক্সামে ম্যাথস এবং রিজনিং এর ওয়েটেজ সব থেকে বেশি থাকে। তো ন্যাচারালি যে স্টুডেন্ট অথবা ক্যান্ডিডেট কোয়ালিফাই করতে চাইবে, তাকে ম্যাথস এবং রিজনিং এর প্রতি ইম্পর্টেন্স বাড়াতেই হবে। তাকে ম্যাথস এবং রিজনিং এর উপর ভালো করে জোর দিতে হবে। এবং ম্যাথস এবং রিজনিং তখনই স্ট্রং হবে যখন ডেইলি বেসিসে তুমি কোশ্চেনগুলোকে বারবার রিভাইজ করবে, বারবার প্র্যাকটিস করবে। যে সমস্ত কনসেপ্টগুলো তুমি শিখলে, সেই কনসেপ্টগুলোকে ডেইলি বেসিসে রিভাইজ করো। রেশিও প্রপোর্শনের কি কনসেপ্ট ছিল, পার্সেন্টেজের কি ছিল, প্রফিট অ্যান্ড লসের কি ছিল, ডিসকাউন্টের কি ছিল, এসআই এর কি ছিল, সিআই এর কি ছিল, এই সমস্ত কনসেপ্টগুলোকে ডেইলি বেসিসে একবার করে রিভাইজ করো। তুমি দেখবে আস্তে আস্তে রিভিশনের টাইমও কমতে থাকবে, যেহেতু রেগুলার বেসিসে তুমি রিভাইজ করছো। তো যত বেশি তুমি রিভাইজ করবে, যত বেশি তুমি প্র্যাকটিস করবে, তত বেশি তোমার হাত সেট হবে। এবং খুব ইজিলি তুমি আইডেন্টিফাই করতে পারবে যে একটা কোশ্চেন যাহা তক তোমার স্ক্রিনের সামনে এলো, সেই কোশ্চেনটা টেকনিক অফ সলভিং কি হতে চলেছে। তো এই জিনিসটার উপর ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এটা হলো থার্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। 4 নম্বর ইম্পর্টেন্ট পয়েন্ট হলো কোশ্চেন সিলেকশনের। এবং এই জিনিসটাও ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করবে, বিশেষ করে আইবিপিএস ক্লার্ক পরীক্ষার মেন্সে। যেমন আইবিপিএস ক্লার্ক পরীক্ষার প্রিলিমসের কথা যদি বলি, তো প্রিলিমসে প্রত্যেকটা সেকশনে আমরা প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেম্প্ট করতে পারি, এবং তোমরাও সেটা অ্যাটেম্প্ট করতে পারবে। কারণ আইবিপিএস ক্লার্কের প্রিলিমস লেভেল খুব ইজি হয়, সেটা ম্যাথসেরই পোর্শন বলি, রিজনিং এরই বলি, চাই ইংলিশেরই বলি না কেন। কিন্তু মেন্সের পোর্শন যখন তোমরা অ্যাটেম্প্ট করতে যাবে, সেইখানে কোশ্চেন সিলেকশন ভীষণ ইম্পর্টেন্ট একটা রোল প্লে করবে, যে এই কোশ্চেনটা সলভ করব আর এই কোশ্চেনটা সলভ করব না। এবং সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন সিলেকশনের রোল প্লে করবে ম্যাথস এবং রিজনিং সেকশনে। যে স্টুডেন্ট ম্যাথস এবং রিজনিং সেকশনে কোশ্চেন সিলেক্ট করতে পারে না, সে কিছুতেই তার অ্যাটেন্ড মেন্সে বাড়াতে পারবে না, তার মেন্স কিছুতেই ক্লিয়ার হবে না, বারবার তার নম্বর কম আসবে। তো কোশ্চেন সিলেকশন তুমি তখনই করতে পারবে যখন ফার্স্ট পয়েন্ট তোমার ক্লিয়ার থাকবে, অর্থাৎ কনসেপচুয়াল ক্ল্যারিটি যখন ক্লিয়ার থাকবে, তবে তুমি আইডেন্টিফাই করতে পারবে যে এই ডিআইটাকে হাত দেবো আর ওই ডিআইটা হাত দেবো না, এই এরিথমেটিকের কোশ্চেনটা করবো, ওই এরিথমেটিকের কোশ্চেনটা করবো না। তো কোশ্চেন সিলেকশনও ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। যদি ইংলিশ সেকশনের কথা বলি, তো মেন্সের পরীক্ষা তো ইংলিশের প্রত্যেকটা কোশ্চেন আমরা অ্যাটেম্প্ট করতে পারি, এবং এটা একটা অ্যাডভান্টেজ আমাদের আইবিপিএস ক্লার্কের মেন্স পরীক্ষায়। কিন্তু ম্যাথস এবং রিজনিং এর আমরা পারবো না। তো ম্যাথস এবং রিজনিং এর যে সমস্ত কোশ্চেনগুলো পারবো, সেগুলোকে তো সিলেক্ট করতে হবে। তো যে স্টুডেন্টের সিলেকশনের ক্ষমতা ভালো নেই, যে কোশ্চেন আমি সিলেক্ট করতে পারছি না, সেই স্টুডেন্ট অ্যাটেম্প্ট তার কি করে বাড়াতে পারে? যে স্টুডেন্টের সিলেকশনের ক্ষমতা ভালো আছে, যে হ্যাঁ এই কোশ্চেনটাকে সিলেক্ট করব এবং এই কোশ্চেনটাকে সলভ করব, সে আরামসে সলভ করে বেরিয়ে যাবে সেই কোশ্চেনটা। এবং সেই সিলেকশনটা তার তত প্রপার হবে, তত ভালো হবে, যত ভালো করে সেই কনসেপ্টগুলোকে শিখবে, যত ভালো করে সে টেকনিক অফ সলভিং এর উপর ফোকাস করবে। তো ম্যাথস এবং রিজনিং এর উপর কোশ্চেন সিলেকশন ভীষণ ভীষণ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবং 5 নম্বর অর্থাৎ লাস্ট যে পয়েন্টটা হলো, যে পয়েন্টটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হলো মোটিভেশন রাখা। যখনই তোমরা আইবিপিএস ক্লার্ক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, সবসময় মোটিভেটেড থাকতে হবে। কারণ এটা একটা কম্পিটিটিভ এক্সাম, এখানে সহজে তোমরা সাকসেস পাবে না। এটা একটা সরকারি ব্যাংকের পরীক্ষা। তো ন্যাচারালি বুঝতেই পারছো, এখানে কম্পিটিশনের লেভেল খুব হাই তোমরা দেখতে পারবে। তো নিজেকে সেরম ভাবেই তৈরি করো যাতে ভালো করে সিলেকশনের দিকে এগোতে পারো। কারণ 1 থেকে 2%ই ফাইনাল সিলেকশন পাবে আউট অফ 100%। ন্যাচারালি বুঝতেই পারছো, প্রত্যেকটা সময় তোমাকে মোটিভেটেড থাকতে হবে, তোমাকে কনফিডেন্ট থাকতে হবে যে হ্যাঁ আমি পারি করতে, হ্যাঁ আমি পারবো করতে। এমনটা কখনো ভাবলে চলবে না যে না আমার দ্বারা হচ্ছে না, আমি পারছি না করতে, আমি কোশ্চেনটা সলভ করতে পারছি না, আমি ভালো নম্বর পাচ্ছি না। তোমাকে ট্রাই করে যেতে হবে, কারণ কম্পিটিটিভ এক্সামে তুমি সহজে সাকসেস পাবে না। অনেকবার ফেলিওর আসবে, সেই ফেলিওরগুলোকে হ্যান্ডেল করে নিয়ে তোমাকে সামনে এগোতে হবে। অনেক সময় এরকম হবে যখন মক টেস্টে তোমার কম নম্বর আসবে, অনেক সময় এরকম হবে যখন একটা কোশ্চেন তুমি সলভ করতে পারছো না, তো সেটা সলিউশন তুমি দেখো, কনসেপ্টগুলোকে ভালো করে শেখো। মক টেস্টে যখন কম নম্বর আসছে, কেন কম নম্বর আসলো সেটাকে প্রপার ওয়েতে অ্যানালিসিস করো। স্ট্রং সেকশন এবং উইক সেকশনগুলোকে আইডেন্টিফাই করার চেষ্টা করো যে এই চ্যাপ্টারগুলোতে আমার উইকনেস আছে, এই চ্যাপ্টারগুলোতে আমার স্ট্রেংথ আছে। যে চ্যাপ্টারগুলোর উপর অলরেডি তোমার স্ট্রেংথ আছে, তোমার টার্গেট থাকা উচিত সেই চ্যাপ্টার থেকে যেন একটা কোশ্চেনও মিস না হয়, সে যার উপরেই কোশ্চেন দিক না কেন, এবং যে পরীক্ষাই হোক না কেন, সে প্রিলিমসের পরীক্ষাই হোক চাই মেন্সের পরীক্ষাই হোক না কেন। এবং যে চ্যাপ্টারগুলোতে দুর্বলতা আছে অথবা যে সাবজেক্টে উইকনেস আছে, সেই সাবজেক্টের ওপর প্রপার গাইডেন্স নিয়ে সেই জিনিসগুলোকে শেখা এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করা। কারণ উইকনেস থাকলে তো চলবে না। কারণ 0.25 মার্কসের জন্য একজন সিলেকশন পাবে এবং আরেকজন সিলেকশন পাবে না।
তো তুমি 1 ইঞ্চি জমি ছাড়তে পারো না এখানে, কারণ এটা একটা কম্পিটিটিভ এক্সাম। তোমাকে প্রপার ওয়েতে প্রিপারেশন করতেই হবে যদি তুমি ফাইনাল সিলেকশন পেতে যাও, এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার, যে অলরেডি ফিল্ডে সিলেক্টেড, যাতে তার টেকনিক অফ সলভিং, তার মেথড অফ সলভিং খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।